আচ্ছা, তারপর আহ, ওয়ালাইকুম আসসালাম। তানজিম। আচ্ছা, তানজিম কি সবসময় ট্রেনে থাকিস তুই? লেখছে আমি এখন ট্রেনে। বুঝলাম না, সে কি সবসময় ট্রেনে থাকে না? রাজু মিয়া, তুমি বোধহয় তোমার ইনবক্সটা চেক করো নাই, তারপরও তুমি যেহেতু বললা, এইমাত্র তোমাকে আমি মেসেজ দিয়েছি, তুমি চেক করতে পারো। ঠিক আছে, গুড ইভিনিং। আচ্ছা, আমরা সবাই এখন একটু কোর্স প্ল্যানটা দেখবো যে হাঁটি হাঁটি পা পা করতে করতে আমাদের ভার্সিটি ভর্তির ইংলিশ শর্ট কোর্স প্রোগ্রামের আমরা এমসিকিউ পার্টের প্রায় শেষের দিকে চলে এসেছি। ঠিক আছে, এমসিকিউ পার্টের যে টপিক গুলো রয়েছে তার শেষের দিকে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 9 যাবে। ঠিক আছে, লেকচার নাম্বার 9। তো এটা খুবই আশার কথা, ইনশাল্লাহ, যে আগামী রবিবারে লেকচার লেকচার নাম্বার 10 যদি আমরা করে ফেলতে পারি, তাহলে আমাদের এমসিকিউ পার্টটা কমপ্লিট হলো। মানে এমসিকিউ পার্টে যেই যেই টপিক গুলো তোমাদের পড়ার প্রয়োজন, সবগুলো টপিকের তোমাদের একটা রিভিশন কমপ্লিট হলো। ঠিক আছে, এরপরেই আমি তোমাদেরকে রিটেন ক্লাসগুলোর ডেট দিয়ে দিব। 5টা রিটেনের ক্লাস হবে, 5 ক্লাসেস, এবং কোন দিন কোন ক্লাস হবে সেটা ডেট দিয়ে দিব। এই যে এখানের মধ্যে দেখতেই পাচ্ছ 11 থেকে 15। আর একই সাথে একই সাথে আহ একই সাথে আচ্ছা, এখানে আনজুম কি লিখছো? ক্লাসগুলো শেষ হয়ে গেলে আপনার সাবমিটেড কথা ও স্বামী বিদেশ কথাটা স্বামী বিদেশ কথাটা অনেক মিস করব। আচ্ছা, গুড গুড। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আমরা কানেক্টেড থাকতেই হবে, কিছু করার নাই, এমনি তো স্বামী বিদেশ, বিকজ হচ্ছে পরীক্ষার তো কোনো হাত্তা পাত্তা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটির একটা সম্ভাব্য ডেট তো দিয়ে দিছে অলরেডি, মে মাস থেকে পরীক্ষা হবে। তো আমরা আমাদের কোর্সটা কমপ্লিট করার পরে রিটেনের ক্লাসগুলোও যখন আমরা শেষ করব, তখন হচ্ছে এমসিকিউ পার্টের উপরে আমি তোমাদের ইন্টেনসিভের যে লেকচারগুলো রয়েছে সেই লেকচারগুলো কিন্তু নেব। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের যে ইন্টেনসিভ কেয়ার প্রোগ্রামের যে ক্লাস, ইন্টেনসিভ কেয়ার প্রোগ্রামের ক্লাসে আমরা কিন্তু এটা নেব। আচ্ছা, আহ ঢাবি পরীক্ষা পেছাইতে পারি কিনা? নো, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা পেছাবে না, কারণ পরীক্ষা পিছিয়েই কিন্তু অলরেডি মে মাসে নেওয়া হয়েছে। সো আর কত পেছাবে বলো? ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা আহ ইনশাল্লাহ, এটা হচ্ছে 25 তারিখ, আজকে 25শে ফেব্রুয়ারি, এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে বা এপ্রিলের মানে সেকেন্ড উইকের মধ্যে আশা করা যায় যে আমাদের পারফেক্টলি আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। বাকি যে সময়টুকু আমাদের হাতে থাকবে জাস্ট রিভিশনের উপর থাকবে, মানে আরো প্রায় 1 মাসের মধ্যে তোমরা সময় পাবা। 1 মাস 5 দিন বা 1 মাস 10 দিনের মতো সময় পেতে পারো, যে সময়টা হচ্ছে তোমরা শুধু রিভিশনের উপর থাকবা, প্রবলেম সলভিং এর উপর থাকবা। নতুন করে কোনো কিছু ওই সময় পড়তে যাবা না, যত বেশি পারো কোয়েশ্চেন সলভিং এর উপর থাকতে হবে। ঠিক আছে, আর ইন্টেনসিভ কেয়ারের লেকচার শিটটা মূলত কোয়েশ্চেন সলভিং এর উপরই সাজানো। ঠিক আছে, টেক্সট বুকের উপর আমি একটা ক্লাস তোমাদেরকে নেব। টেক্সট বুকের উপর আমি একটা ক্লাস তোমাদের নেব। আমি তোমাদেরকে আগেই বলেছি, যারা মানবিকে রয়েছে তাদের টেক্সট বুকের ক্লাস, শুধু মানবিক কেন, মানে ইভেন তোমরা কি হয়তো জানো না যে আমরা ইউসিসি এর মধ্যেও কিন্তু মানে সি ইউনিটের টেক্সট বুকের ক্লাস দিচ্ছি। মানে এটা ওপেন ফর অল। আর প্রাইভেট ব্যাচের জন্য কিন্তু আমি আলাদা একটা ম্যাটেরিয়ালস প্রিপেয়ার করেছি। ঠিক আছে, তোমাদের জন্য আলাদা একটা স্পেশাল ম্যাটেরিয়ালস থাকবে, যে ম্যাটেরিয়ালস এর উপর ভিত্তি করে আমি সকল ইউনিটের স্টুডেন্টদেরকে বলবো যে টেক্সট বুকের ক্লাসটা করার জন্য। কারণ প্রত্যেকটা ভর্তি সার্কুলারে বলা হচ্ছে যে তোমার ফার্স্ট পেপারকে প্রায়োরিটি দেওয়া হবে। ঠিক আছে, তার মানে এই বছর সি ইউনিট, বি ইউনিট, ডি ইউনিট বলে কোনো কথা নাই। প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা ইউনিভার্সিটি ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপার থেকে ন্যূনতম একটা বা দুটো প্রশ্ন হলেও আসতে পারে, সম্ভাবনা আছে। সো আমরা সবাই ক্লাসটা করব। আচ্ছা, তাহলে আমরা আজকে 9 নম্বর লেকচারের টপিকটি একটু দেখবো। আচ্ছা, সুরাইয়া ইয়াসমিন, তুমি আরেকটা কমেন্ট করেছো যে ভাইয়া, আমার এক বান্ধবীকে আপনার এই প্রাইভেট প্রোগ্রামের কথা বলছিলাম, ও ভর্তিও হয়েছে, কিন্তু ফোন নম্বরে নাকি একটা ভুল করে ফেলছিল, বেচারি এখন একটা ক্লাসও করেনি। মেবি 28 ব্যাচের ওর ব্যাপারটা। ও ও ইয়েস ইয়েস, ওর নাম মেবি হচ্ছে নাজমুন লাইলা, সুরাইয়া ইয়াসমিন, তাই না? নাজমুন লাইলা, রাইট? আচ্ছা, ওর প্রবলেমটা সলভ হয়ে গেছে তো। ঠিক আছে, ওর প্রবলেম সলভ হয়ে গেছে, ও হচ্ছে 28-এ, তোমাদের এই ব্যাচে না তো?
অন্য ব্যাচের স্টুডেন্ট। গিয়াসউদ্দিন লিখেছো যে স্যার এইবারে যেহেতু পরীক্ষা হয় নাই, এইচএসসি পরীক্ষা যেহেতু হয় নাই, তাই টেক্সট বই পড়তে হবে মেবি। অনেকটা সেরকমই ধরে নাও, ঠিক আছে? তার মানে টেক্সট বুককে এই বছর আমরা বাদ দিতে পারতেছি না, টেক্সট বুক লাগবেই, এটা বাধ্যতামূলক। মানে টেক্সট বুকের ক্লাসটা কিন্তু আমি আমার এই কোর্স প্ল্যানের মধ্যে দেই নাই, খেয়াল করছো? কোথাও কিন্তু টেক্সট বুকের কথা উল্লেখ নাই। এগুলো সবই হচ্ছে সারপ্রাইজিং ক্লাস, মানে এগুলো হচ্ছে সব এক্সট্রা ক্লাস, মানে তোমাদের জন্য বোনাস ক্লাস। কারণ ধরো আমি ওই ক্লাসগুলো এখানে দিলাম, কিন্তু আমি ক্লাসগুলো শেষ করতে পারলাম না, তখনই দেখবে এগুলো নিয়ে বিভিন্ন সমালোচনা হবে। আর আমি 99% ভালো কাজ করি, কিন্তু 1% যদি আমি খারাপ কাজ করি, তাহলে ছেলেপেলেরা ওই 1% নিয়েই কিন্তু দেখবা যে পেছনে কথাবার্তা বলে, বিভিন্ন জায়গায় কমেন্ট করে, মানে 1% যাতে ভুল না হয় সেজন্য আমি ওইটা ওখানে মধ্যে দেই নাই। বোঝা গেছে বিষয়টা, যে মানুষ আসলে খারাপ জিনিসটাই সবসময় সার্চ করে, বাট সে তোমার 99% করছে নাকি 99.99% করছে ওই জিনিসটা কিন্তু দেখে না, বুঝতে পারছো? তো যাই হোক, আমরা চেষ্টা করব যে তোমাদের যে বোনাস ক্লাসগুলো, এই বোনাস ক্লাসগুলো কিন্তু অবশ্যই থাকবে তোমাদের, ঠিক আছে? হটকেক সাজেশনটা আবার যেহেতু আমার প্রতিশ্রুতি ছিল আমি হটকেক সাজেশন দেব, অবশ্যই সাজেশন থাকবে, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, ঠিক আছে? পেয়ে যাবা। শুভ সাহার প্রশ্নটা নিব আজকে, সমস্যা নেই। তাহলে বাচ্চারা এখন একটু খেয়াল করো যে আমাদের লেকচার নাম্বার 9 এর কন্টেন্টে কি কি লেখা আছে, আর কোনো কথা হবে না, সবাই একটু টপিকগুলো খেয়াল করো। আমরা আজকে ট্রান্সফরমেশন নিয়ে কথাবার্তা বলবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন মানে হচ্ছে তোমার অর্থের পরিবর্তন না করে এক প্রকার বাক্যকে আরেক প্রকার বাক্যে কনভার্ট করা। মূলত রিটেন পরীক্ষায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দক্ষতার অনেক বেশি দরকার, কারণ রিটেন পরীক্ষায় যদি আমি বাক্য ভ্যারিয়েশন করতে না পারি, তাহলে তো তোমার সাথে আমার জিনিসটা মিলে গেল, ঠিক আছে? অর্থাৎ একজনের সাথে আরেকজনের লেখা যাতে না মেলে, সেজন্য ট্রান্সফরমেশনটা খুব বেশি দরকার, ঠিক আছে? তো এই দিকটা মাথায় রেখে আমরা এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখবো যে অর্থ পরিবর্তন না করে একটা সিম্পল বাক্যকে কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যে কিভাবে নেওয়া যায়, অর্থ পরিবর্তন না করে তোমার হচ্ছে কিভাবে পজিটিভ দিক থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভে নেওয়া যায়, অর্থ পরিবর্তন না করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ বা এক্সক্লেমেটরি সেন্টেন্সে নেওয়া যায়। তার মানে অর্থ পরিবর্তন না করে এক প্রকার বাক্যকে আরেক প্রকার বাক্যে কনভার্ট করা, এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো সেন্টেন্সের ট্রান্সফরমেশন বেশ কয়েক ধাপে হতে পারে। এর মধ্যে এক প্রকার হচ্ছে তোমার ডিগ্রি ট্রান্সফরমেশন, মানে পজিটিভ টু কম্পারেটিভ টু সুপারলেটিভ ডিগ্রি। আরেকটা হচ্ছে তোমার সেন্টেন্সের ট্রান্সফরমেশন, মানে হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স ইত্যাদি। আরেকটা হচ্ছে তোমার ওই যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স ইত্যাদি। এগুলো ছাড়াও আরো দুটো মাধ্যম আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। এর মধ্যে একটা হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ, এই যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস, এগুলা। অপরটা হচ্ছে তোমার ন্যারেশন, অর্থাৎ ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করা, আবার ইনডিরেক্ট স্পিচকে ডিরেক্ট করা। তো ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ এটা কিন্তু আমরা রেখেছি লেকচার নাম্বার 10-এ, কারণ শুধু ভয়েস এবং ন্যারেশন থেকেই কিন্তু আবার আলাদা একটা প্রশ্ন সেট হয়। মানে এটাকে সেপারেট টপিক হিসেবে কাউন্ট করা হয় অ্যাডমিশন টেস্টে, সেপারেট টপিক, কারণ ভয়েস চেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট, ন্যারেশনটা তারপরে গুরুত্বপূর্ণ। এরপরে ইম্পর্টেন্সের তালিকায় তোমার 9 নম্বর লেকচারে, এই যে আজকের লেকচারে যে টপিকগুলো দিয়েছি এই টপিকগুলো থাকবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে ডিগ্রি ট্রান্সফরমেশন এবং হচ্ছে ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং ডিগ্রি। তো এই কয়েকটা বিষয় আমরা একটু লেকচার শিটের সাহায্যে দেখবো, এটা হাতে লিখে দেখার কোনো সুযোগ নাই, যেহেতু এটা ট্রেডিশনাল গ্রামার, মানে রুল বেসড গ্রামার, অতএব আমাদেরকে রুলটা আয়ত্তে নিতে হবে। আমরা লেকচার নাম্বার 8 পর্যন্ত কিন্তু আসলে কনসেপ্ট ডেভেলপমেন্টের উপরে আমরা জোর দিয়েছিলাম, কিন্তু লেকচার 9-10 এগুলা কিন্তু সম্পূর্ণ গতানুগতিক, মানে ট্রেডিশনাল লেকচার টপিক বলতে যেটা বোঝায়, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন, ন্যারেশন, এগুলো আমরা ছোটবেলা থেকে করে অভ্যস্ত। তো এগুলোর রুল তো আর পরিবর্তন করা যাবে না, কিন্তু বরঞ্চ তোমার কিছু কনসেপ্ট থাকে এখান থেকে যেগুলো হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর উপর হয়তো আমরা একটু বেশি জোর দিব। আমরা আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা ডিগ্রির যে ট্রান্সফরমেশন গুলো আছে, এই ডিগ্রির ট্রান্সফরমেশন গুলোর উপরে আমরা একটু জোর দিব এবং আমরা এগুলো একটু দেখার ট্রাই করি যে এখানে কি কি আছে। আচ্ছা, দেখো এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সুপারলেটিভ টু কম্পারেটিভ।
মানে হঠাৎ করে ক্লাসে ঢুকেই মানে প্রশ্ন একটা করে ফেললা যে সামিন ইয়াসির, ঠিক আছে, মানে আগে ক্লাসটা তোমার এই প্রশ্নের উত্তরটা আমি একটু আগে দিয়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো যে সুপারলেটিভ কম্পারেটিভ, মানে সুপারলেটিভ ডিগ্রি থেকে আমি কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে যাব। আমরা সবাই জানি সুপারলেটিভ মানে কিন্তু তোমার ওই যে শব্দের সাথে ইএসটি যোগ থাকতে হবে আর কি, তাই না, অথবা মোস্ট কথাটা থাকবে, যেমন দ্য মোস্ট বিউটিফুল অথবা দ্য স্ট্রংগেস্ট, দ্য বেস্ট, তাই না, এগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেমন ধরো এই যে বাক্যটা, হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রি আছে, এই যে দি ওয়াইজেস্ট। তো এখন অর্থ পরিবর্তন না করে এই সেন্টেন্সটাকে আমি কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে নেব সেটাই হচ্ছে আমাদেরকে একটু আয়ত্ত করতে হবে। তো আমি যদি সুপারলেটিভ থেকে কম্পারেটিভে নিতে চাই, অর্থ পরিবর্তন না করে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে নিতে চাই, তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, ভার্বের জায়গায় ভার্ব থাকবে, এই দুটোকে আমরা চেঞ্জ করতে পারবো না। বোঝা গেছে বিষয়টা? সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, ভার্বের জায়গায় ভার্ব, এই দুটোকে আমরা পরিবর্তন করতে পারবো না, এই দুটো জায়গা বরাবর থাকবে। তার মানে এই যে হি, দেখো হি এর জায়গায় হি আছে, ইস এর জায়গায় ইস আছে। এরপরে এখানে তুমি যে সুপারলেটিভ ডিগ্রিটা দেখতে পাচ্ছ, এই সুপারলেটিভ ফর্মটাকে আমরা কম্পারেটিভ ফর্মে কনভার্ট করব। ওয়াইজেস্ট, এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওয়াইজার। এই যে দেখো এখানে ওয়াইজার কথাটা লেখা হয়েছে। তো তোমরা তো সবাই জানো যে কম্পারেটিভের সাথে অবশ্যই একটা দেন ইউজ করতে হয়, যেমন ওই যে বেটার দেন, মোর দেন, স্ট্রঙ্গার দেন, ওয়াইজার দেন। তো ওই কম্পারেটিভের দেনটা সাথে সাথে বসানো হয়েছে। এই দেনের পরেই রুল অনুযায়ী, আমি আবারও বলছি রুল অনুযায়ী, তুমি চাইলে এনি আদার বলতে পারো, এই যে এনি আদার বলতে পারো, তুমি চাইলে অল আদার বলতে পারো, মানে দেনের পরে দেন এনি আদার অথবা দেনের পরে দেন অল আদার, দুটার যে কোনো একটা। যদি তুমি দেনের পরে এনি আদার বলো, তাহলে এনি আদারের পরে নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে। আর এনি আদার তুমি না বলে তুমি যদি অল আদার বলো, তাহলে অল আদারের পরে যে নাউনটা থাকবে সেটা অবশ্যই প্লুরাল হবে। তাহলে এখন এটাকে যদি আমি মানে ইয়া করি, হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, তাহলে এখানের মধ্যে আমি হি এর জায়গায় হি কে রেখে দিব। আমি যদি এটাকে, এই যে হি এর জায়গায় হিটা থাকবে, ইজ এর জায়গায় ইজ থাকবে, ঠিক আছে, দুটাকে কোনো পরিবর্তন করা যাবে না, জায়গা বরাবর থাকবে, হি এর জায়গায় হি, ইজ এর জায়গায় ইজ। তারপর দা ওয়াইজেস্ট, এটা হয়ে যাবে তোমার ওয়াইজার। কম্পারেটিভ বলে আমরা এখানের মধ্যে একটা দেন বসাই দিব। আর দেনের পরে রুল অনুযায়ী এনি আদার, যদি আমরা এনি আদার বলি, তাহলে এই যে এখানের মধ্যে তুমি যে দেখতে পাচ্ছ এই যে ম্যান কথাটা আছে, এই ম্যান কথাটাই জাস্ট আমি এখানের মধ্যে বসাই দিব, মানে সিঙ্গুলার ফর্মে, এনি আদার ম্যান। বোঝা গেছে বিষয়টা? এনি আদার ম্যান। আচ্ছা, আর যদি আমি এখানে এনি আদার না বলে যদি আমি এখানে অল আদার বলতাম, অল আদার, ঠিক আছে, তখন আমি এখানে ম্যানের প্লুরাল ফর্ম ইউজ করব, এমিয়ান ম্যান। বোঝা গেছে বিষয়টা? ম্যানের প্লুরাল ফর্ম আমাদেরকে এখানে ইউজ করতে হবে, সেটা হচ্ছে এমিয়ান ম্যান, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা বিষয় আশা করি আমরা বুঝতে পেরেছি যে একটা একটা ডিগ্রি যদি সুপারলেটিভ ফর্মে থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে কম্পারেটিভে নিতে গেলে আমরা চাইলে দেনের পরে এনি আদার অথবা দেনের পরে অল আদার, দুটার যে কোনো একটা দিয়ে আমরা সেটাকে কম্পারেটিভে নিতে পারি। আচ্ছা, তাহলে তোমরা এখন একটু নিজে নিজে করে ফেলো দেখি, আমি তোমাদেরকে একটু জাস্টিফাই করি। ধরো তোমরা এক্সাম্পল লিস্ট থেকে এই যে এটাকে একটু করো দেখি, যে ফাহিম ইজ দ্য বেস্ট অফ অল স্টুডেন্টস। এটাকে কম্পারেটিভ করো তো, যে ফাহিম ইজ দ্য বেস্ট অফ অল স্টুডেন্টস, এটাকে কম্পারেটিভ করো। Fahim is better than all other students. Fahim is better than all other students. Very good. আচ্ছা, এখন আরেকটা করো দেখি তোমার, এই যে লাস্টেরটা।
আচ্ছা, আসাদ ইজ ওয়াইজার দেন এনি আদার বয়, ভেরি গুড। আসাদ ইজ ওয়াইজার দেন এনি আদার বয়। আচ্ছা, যদি আমি অল আদার দিয়ে করতাম তাহলে কি হতো? যদি অল আদার দিয়ে করতাম, রাইট, আসাদ ইজ ওয়াইজার দেন অল আদার বয়েজ, অল আদার বয়েজ। বুঝা গেছে বিষয়টা? তার মানে এনি আদার দিয়ে করলেও কারেক্ট, অল আদার দিয়ে করলেও কারেক্ট, শুধু নাউনটা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। ঠিক আছে? এই তাহলে 1 নম্বর রুলটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা রুল আছে এখানে। কিছু কিছু সুপারলেটিভ ফর্মে তুমি দেখবা যে সরাসরি সুপারলেটিভ দেয়া থাকে, মানে দি প্লাস সুপারলেটিভ। এই দেখো, এগুলা কিন্তু দি প্লাস সুপারলেটিভ, দেখছো? দি প্লাস সুপারলেটিভ, দি প্লাস সুপারলেটিভ, দি প্লাস সুপারলেটিভ, তাই না? আর কিছু কিছু সুপারলেটিভ দেখবা যে ওয়ান অফ দার পরে সুপারলেটিভ ফর্মটা থাকে, ওয়ান অফ দার পরে থাকে কিন্তু। ঠিক আছে? এই যেমন দেখো এখানের মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দার পরে আছে, খেয়াল করছো? এই যে ওয়ান অফ দা, কেমন? আচ্ছা, ওয়ান অফ দার পরে যদি তোমার সুপারলেটিভ ফর্ম থাকে, নিয়ম কিন্তু আগের মতোই। অর্থাৎ সুপারলেটিভ থেকে তুমি যদি কম্পারেটিভ করতে চাও, তাহলে সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় রাখবা আর ভার্বকে ভার্বের জায়গায় রাখবা। এখানে যে তোমার সুপারলেটিভ ডিগ্রিটা আছে, এটা কম্পারেটিভ ডিগ্রিটা ইউজ করবা। যেমন বেস্ট, এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার। ঠিক তারপরেই কম্পারেটিভের নিয়ম অনুযায়ী দেন নিয়ে আসতে হবে, দেন। আর দেন এর পরেই ওয়ান অফ দা যদি থাকে, তাহলে দেন এর পরে আমি এনি আদার বা অল আদার আনবো না। ওয়ান অফ দার কারণে, এই যে ওয়ান অফ আছে, যে ওয়ান অফ এর কারণে আমাকে এটা বিশেষভাবে নিয়ে আসতে হবে হচ্ছে মোস্ট আদার। তারপরে এটা হচ্ছে ফিক্সড। সুপারলেটিভ ডিগ্রির মধ্যে যদি মোস্ট আদার, ওয়ান অফ দা কথাটা থাকে, আমি আবারও বলছি, সুপারলেটিভ ফর্মে যদি ওয়ান অফ দা কথাটা থাকে, তাহলে কম্পারেটিভে আমাদেরকে মোস্ট আদার এই টার্মটা নিয়ে আসতে হয়। ওয়ান অফ দার পরিবর্তে আমরা কিন্তু এখানের মধ্যে এনি আদার কিংবা অল আদার আনতে পারবো না। আনতে পারবো, ঠিক আছে, আনলে যে বাক্য কেটে দিবে তা না, কিন্তু বাক্যটা দুর্বল হয়ে যাবে, অর্থের দিক থেকে অনেক উইকার একটা সেন্টেন্স হয়ে যাবে। তো অর্থটা একদম মানে পাই টু পাই যদি ঠিক রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ওয়ান অফ দ্য অল্টারনেটিভ হিসেবে মোস্ট আদার এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাচ করবে। তো সে যাই হোক, তাহলে এখন আমাদেরকে একটু বলতে হবে যে এখানের মধ্যে আশরাফ ইজ বেটার দেন মোস্ট আদার পয়েন্টস। খেয়াল করছো, এই যে আশরাফ ইজ ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্টস, আমরা এটা কিভাবে করলাম? আশরাফ ইজ বেটার দেন মোস্ট আদার পয়েন্টস। আচ্ছা, এখন তোমরা একটু নিজে নিজে আমাকে একটু করে দাও দেখি। এই যে 2 নাম্বার যেটা আছে, সাবরিনা ইজ ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট গার্লস ইন দ্য কলেজ। সাবিনা ইজ ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট গার্লস ইন দ্য কলেজ, এটাকে একটু করো দেখি। থ্যাংক ইউ। সাবিনা ইজ প্রিটিয়ার দেন মোস্ট আদার গার্ল। আচ্ছা, একটা বিষয় মাথায় রাখবা, তোমরা অনেকে এখানের মধ্যে মোস্ট আদারে পড়ে, হ্যাঁ গার্লস ঠিকই আছে, বাট কয়েকজন এখানে মোস্ট আদারে পড়ে গার্ল বলেছো। মোস্ট আদারে পরে কিন্তু প্লুরাল নাউন হবে, সিঙ্গুলার নাউন না। মনে থাকবে, মোস্ট আদারে পরে কিন্তু নাউনটা অবশ্যই প্লুরাল হবে। যারা যারা মোস্ট আদারে পরে গার্ল বলছো, তারা কিন্তু ভুল বলতেছো, এটা হবে মোস্ট আদার গার্লস। বোঝা গেছে বিষয়টা? আবারও বলতেছি, মোস্ট আদার গার্লস। ওকে, সাবিনা ইজ প্রিটিয়ার দেন মোস্ট আদার গার্লস। আচ্ছা, তাহলে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করাটা জেনেছি। তাহলে ঠিক একইভাবে যদি আমরা উল্টাভাবে চিন্তা করি, তাহলে তো আমরা চাইলে কম্পারেটিভ থেকে সুপারলেটিভও করতে পারবো। অর্থাৎ আমরা আশরাফ ইজ ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্টস, যদি বাক্যটা এভাবে থাকতো যে আশরাফ ইজ বেটার দেন মোস্ট আদার পয়েন্টস, তাহলে তো আমরা একই পদ্ধতি, যদি আমরা মানে এটাকে এটা করতে পারি, তাহলে অবশ্যই এই বাক্যটাকে তো আবার এই বাক্যও নিয়ে আসতে পারবো, একই কথাই। বোঝা গেছে বিষয়টা? একই কথা, মানে উল্টা দিক থেকে চিন্তা করতে হবে আর কি। তার মানে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কনসেপ্ট আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে সরাসরি তোমার দি দি প্লাস সুপারলেটিভ, আর একটা হচ্ছে ওয়ান অফ দ্য দ্বারা সুপারলেটিভ। সুপারলেটিভের এই দুইটা ফর্ম হয়, এই দুটো ফর্মকে আমরা চাইলে কম্পারেটিভে নিতে পারি। আচ্ছা, এবার আসো পজিটিভ ডিগ্রি। আচ্ছা, পজিটিভ ডিগ্রি, আমরা জানি পজিটিভ ডিগ্রির কয়েকটা চেহারা হয়, কয়েকটা রূপ হয়। এর মধ্যে কিছু পজিটিভ ডিগ্রির বাক্য তোমরা দেখবা যে তোমার নো আদার দ্বারা শুরু হয়েছে, এর পরে হচ্ছে তোমার এই যে সো এস এস এই শব্দগুলো থাকবে। আমরা তো জানি যে তোমার পজিটিভ ডিগ্রি বা পজিটিভ কম্পারিজন মানেই হচ্ছে তোমার এস এস অথবা সো এস। এই যে এস এস, এস এস অথবা সো এস, ঠিক আছে, অথবা কি সো এস। তার মানে এস এস অথবা সো এস থাকলে কেবল সেটাকে আমরা পজিটিভ ডিগ্রি বা পজিটিভ কম্পারিজন বলি, তাই না? আচ্ছা, আর দেখবা যেটা শুরু হয়েছে তোমার নো আদার দ্বারা, ঠিক আছে, নো আদার, এটা হচ্ছে একটা চেহারা, আমি জাস্ট একটা চেহারা দেখাইলাম। আরেকটা চেহারা হচ্ছে তোমার ভেরি ফিউ। দেখো,
কিছু কিছু পজিটিভ ডিগ্রি দেখবা শুরুটা হবে ভেরি ফিউ দ্বারা, এই দেখো ভেরি ফিউ, আর পরে হচ্ছে তোমার এই যে সো অ্যাজ কথাটা আছে, খেয়াল করছো? তার মানে পজিটিভ ডিগ্রি গুলার চেহারা 3 রকমের হয়। একটা হচ্ছে তোমার নো আদার দ্বারা পরবর্তীতে সো অ্যাজ, আরেকটা হচ্ছে তোমার ভেরি ফিউ দ্বারা পরবর্তীতে সো অ্যাজ, আরেকটা হচ্ছে তোমার কোনো নো আদার অথবা ভেরি ফিউ থাকবে না, সরাসরি অ্যাজ এস অথবা সরাসরি সো অ্যাজ। যেমন ধরো এই যে রুল নাম্বার 3, দেখো এখানে সরাসরি অ্যাজ এস আছে, দেখছো? এই যে সরাসরি অ্যাজ এস, এখানে কিন্তু কোনো ভেরি ফিউ অথবা এখানের মধ্যে কিন্তু তোমার নো আদার এগুলো কিন্তু কোনো কিছু নাই, খেয়াল করছো? এগুলো কিন্তু কোনো কিছু নাই। তার মানে পজিটিভ কম্পারিজনের চেহারা কয় রকম হয় বলতো? পজিটিভ কম্পারিজনের চেহারা 3 রকমের হয়। একটা হচ্ছে নো আদার দ্বারা স্টার্টিংটা হবে, 2 নাম্বার ভেরি ফিউ দ্বারা স্টার্টিং হবে, 3 নাম্বার সরাসরি অ্যাজ এস অথবা সো অ্যাজ থাকবে, কোনো নো আদারও থাকবে না, ভেরি ফিউ থাকবে না। তো এখন এই 3 রকমকে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নেব, মানে পজিটিভ ডিগ্রিকে কিভাবে আমরা কম্পারেটিভে নেব, ঠিক আছে? তো একটু খেয়াল করো, এখন যদি আমরা পজিটিভকে কম্পারেটিভে নিতে চাই, যেমন ধরো এই যে নো আদার যুক্ত যে বাক্যগুলো আছে, নো আদার যুক্ত যে বাক্যগুলো আছে, যেমন ধরো এই যে রুল নাম্বার 1, এখানে নো আদার দ্বারা যে বাক্যটা দেখতে পাচ্ছ, শেষে যে সাবজেক্টটা আছে না, এই যে শেষের সাবজেক্ট, এখানে শেষের সাবজেক্ট কোনটা? ইট। এই ইটটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, বোঝা গেছে বিষয়টা? ইটটাকে কোথায় নিয়ে আসবো? শুরুতে নিয়ে আসবো। আচ্ছা, ইটের পরে হচ্ছে বাক্যের ভার্ব, এই যে এখানে ভার্বটা হচ্ছে ওয়াজ, তার মানে আমরা স্টার্টিংটা করব হচ্ছে ইট ওয়াজ, এভাবে, ঠিক আছে? স্টার্টিংটা হবে ইট ওয়াজ, ওকে? ইট ওয়াজ এর পরেই আমরা এখানে যে পজিটিভ ডিগ্রিটা আছে হাই, দেখছো? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি হাই, এটার কম্পারেটিভ ডিগ্রিটা আমরা এখানের মধ্যে বসাবো। হাই এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে হাইয়ার, আর আমরা সবাই জানি যে কম্পারেটিভ এর পরেই কিন্তু আমাকে দেন বসাইতে হবে, তার মানে আমাকে হাইয়ার, এই হাইয়ার কথাটা লেখার পরপরই কিন্তু আমাকে এখানে লিখতে হবে দেন, হাইয়ার দেন, ইট ওয়াজ হাইয়ার দেন, বুঝা গেছে বিষয়টা? আর এই কম্পারেটিভ দেন এর পরেই আমাকে হয় এনি আদার অথবা অল আদার, এই টার্মটা ইউজ করতে হবে। তো আমি এখানে যদি এনি আদার বলি, দেন এনি আদার বলি, এটা তোমরা একটু আগেও জেনেছো যে এনি আদার থাকলে এনি আদারের পরের নাউনটা সিঙ্গুলার হবে। এখানে এনি আদারের পরে কোন নাউনটা হবে? এই যে শুরুতে যে নাউনটা থাকবে নো আদারের পরে, দেখছো? এই যে নো আদারের পরে ট্রি নামক একটা নাউন দেয়া আছে, এই নাউনটা তোমার এনি আদারের পরে চলে যাবে, বুঝা গেছে বিষয়টা? এরপর বাক্যে যা আছে তা। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে দেখো কি ছিল এখানে মধ্যে, এখানে সেন্টেন্সটা ছিল এরকম যে নো আদার ট্রি অন দ্য মাউন্টেন ওয়াজ সো হাই অ্যাজ ইট। তাহলে আমরা প্রথমে ইটটাকে যদি সামনে নিয়ে আসি আর তারপরে যদি ওয়াজটাকে বসাই, তাহলে বলতে হবে ইট ওয়াজ হায়ার দেন, ইট ওয়াজ হায়ার দেন এনি আদার ট্রি অন দ্য মাউন্টেন। ইট ওয়াজ হায়ার দেন, দেন পর্যন্ত লেখার পরে এনি আদার, এটা রুল অনুযায়ী এনি আদার, আর তারপরে এই যে ট্রি থেকে শুরু করে শেষ পর্যন্ত অংশটা ট্রি অন দ্য মাউন্টেন, ইট ওয়াজ হায়ার দেন এনি আদার ট্রি অন দ্য মাউন্টেন, বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন আমি চাইবো যে তোমরা আরেকটা এটা দেখা দেখি, তোমরা একটা করো দেখি পারলে, যে এটা করো দেখি তোমার, এই যে আমি যেটা মার্ক করে দিলাম এখন, নো আদার সিটি ইন আওয়ার কান্ট্রি ইজ সো বিগ অ্যাজ ঢাকা। এটা তো নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিতে আছে, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিতে আছে, তোমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করো। এটা নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি, তোমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করো। শুভ সাহা, তুমি স্পেলিংটা বোধহয় ভুল লিখছো, ঢালা কি? ঢালা না তো, ঢাকা বলে ঢালা, ঢালা ইজ বিগার দেন, এটা কিছু হইলো? ঢাকা। আমিনুল ইসলাম, হ্যাঁ হইছে। আল হাদি, গুড, ভেরি গুড। সানজিদা, তুমি বাক্য সম্পূর্ণ করো নাই, ইন আওয়ার কান্ট্রি কথাটা তো লিখতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, যারা যারা কমেন্ট করতেছো সবারটাই হচ্ছে, সবারটাই হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে ঢাকাটা আগে চলে আসবে, ঠিক আছে? ঢাকা আগে চলে আসবে, তারপরে ভার্ব ঢাকা ইজ, বিগ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, ঢাকা ইজ বিগার, তারপর দেন এনি আদার সিটি ইন আওয়ার কান্ট্রি, বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 2, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রি ভেরি ফিউ দ্বারা শুরু হয় তাহলে কি করবা? কম্পারেটিভ ডিগ্রি শুরুতে যদি ভেরি ফিউ থাকে তাহলে তুমি কি করবা? ঠিক আছে, ভেরি ফিউ যুক্ত কম্পারেটিভ ফর্ম। ভেরি ফিউ যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকেও তুমি যদি মানে পজিটিভ ডিগ্রিকে তুমি যদি কম্পারেটিভ করতে যাও, তাহলে সেই ক্ষেত্রে ওই যে আগের মতোই শেষের সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে। তো আমাকে ফার্স্ট একটু বলো তো এখানে শেষের সাবজেক্ট কোনটা? শেষের সাবজেক্ট হচ্ছে এই যে দিস। যেমন ধরো এই যে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে ভেরি ফিউ সাবজেক্টস আর সো ইজি অ্যাজ দিস। তাহলে এখানে শেষের সাবজেক্ট হচ্ছে দিস, এই দিসটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, ঠিক আছে? এই যে শুরুতে নিয়ে আসবো, আর তারপরে বাক্যের ভার্ব এই যে আর। তো দিস এর সাথে তো আর হবে না, দিস এর সাথে হবে ইস, দিস ইজ, দিস এর সাথে কি আর হবে? নো, এটার সাথে হবে ইজ, দিস ইজ। তো আমরা এখানে ইজটা বলবো যে দিস ইজ,
তারপরে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যেমন ইজি, ইজির কম্পারেটিভ ফর্ম হচ্ছে ইজিয়ার, আর তারপরে অবশ্যই দেন, ইজিয়ার দেন। তো যেহেতু এখানে ভেরি ফিউ আছে, আমরা জানি যে নো আদার থাকলে আমরা এনি আদার দ্বারা করি। যদি নো আদার দ্বারা শুরু হতো তাহলে আমি দেন এর পরে এনি আদার বলতাম, বাট যেহেতু এখানে ভেরি ফিউ আছে তাহলে আমাকে নিয়ে আসতে হবে মোস্ট আদার্স। বোঝা গেছে বিষয়টা? কি নিয়ে আসতে হবে? মোস্ট আদার। আর মোস্ট আদারের পরে কিন্তু প্লুরাল সাবজেক্ট হবে সবসময়। তাহলে মোস্ট আদার কি সাবজেক্ট নাকি সাবজেক্টস? অবশ্যই সাবজেক্টস। তাহলে এখানে সেন্টেন্সটা যদি আমি রিরাইট করি যে ভেরি ফিউ সাবজেক্টস আর সো ইজি অ্যাজ দিস, এটাকে সঠিকভাবে রিলেট করলে হবে যে দিস ইজ ইজিয়ার দেন মোস্ট আদার সাবজেক্টস, দিস ইজ ইজিয়ার দেন মোস্ট আদার সাবজেক্টস। এখন তোমরা নিজে নিজে একটু পরেটা করে ফেলো দেখি, যে এটাকে একটু করো দেখি, কমেন্ট বক্সে জানাও যে ভেরি ফিউ মেটালস আর সো প্রেশাস অ্যাজ গোল্ড। ভেরি গুড। আল হাদি, সুমাইয়া, সারা, গোল্ড ইজ মোর প্রেশাস দেন মোস্ট আদার মেটালস। মোস্টে পরে সুমাইয়া, সারা, তুমি মোস্টে পরে আদারটা দাও নাই, মোস্টে পরে আদার লাগবে, ঠিক আছে। অর্থাৎ আমরা এটাকে এভাবে করব যে প্রথমে আমরা গোল্ড, এই গোল্ডটাকে সামনে নিয়ে আসবো, তারপরে ভার্ব, গোল্ডের সাথে আর হবে না, গোল্ডের সাথে ইজ হবে, যে গোল্ড ইজ প্রেশাস, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর প্রেশাস। আর তারপরে দেন, দেনের পরেই ভেরি ফিউ এর জন্য আমরা বসাবো হচ্ছে মোস্ট আদার, এরপর বাকি যা আছে মোস্ট আদার মেটালস। অর্থাৎ গোল্ড ইজ মোর প্রেশাস দেন মোস্ট আদার মেটালস, গোল্ড ইজ মোর প্রেশাস দেন মোস্ট আদার মেটালস। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি লাস্ট যে নিয়মটা আছে, সেটা হচ্ছে রুল নাম্বার 3। সরাসরি যদি তোমার অ্যাজেস কথাটা থাকে তখন তুমি কিভাবে করবা? সরাসরি অ্যাজেস, এটা একটু সহজ। দেখো এখানে কি লেখা আছে, সামান্তা, এই যে সামান্তা ইজ অ্যাজ ইন্টিমেট টু মি অ্যাজ টু ইউ, সামান্তা ইজ অ্যাজ ইন্টিমেট টু মি অ্যাজ টু ইউ। এখানে অ্যাজেস যদি থাকে তাহলে এটাকে যদি আমি কম্পারেটিভ ফর্মে নিতে চাই, আমি দুই ভাবে লিখতে পারি, আমি নট মোর দেন অথবা নট লেস দেন। আচ্ছা, সরি টু সে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা দেন বানানটা ভুল আছে, THAN হবে, বাট এখানে ই লাগাই দিছে, এটা টাইপিং এরর আর কি, লিখতে ভুল হয়েছে, THAN হবে না, কিন্তু THAN দেন। আচ্ছা, তাহলে অ্যাজ এর পরিবর্তে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে সামান্তা ইজ অ্যাজ ইন্টিমেট টু মি অ্যাজ টু ইউ, আমরা এটা এভাবে করতে পারি যে সামান্তা ইজ নট মোর ইন্টিমেট টু মি দেন টু ইউ। বোঝা গেছে? আচ্ছা, তারপর হি ইজ অ্যাজ কম্পিটেন্ট অ্যাজ এনি আদার ম্যান, আমি বলতে পারি হি ইজ নট লেস কম্পিটেন্ট দেন এনি আদার ম্যান। তার মানে শুধু অ্যাজেস যদি থাকে তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন। লিখন দিয়ে লিখেছো পজিটিভ ডিগ্রিতে এস লেখা যাবে সো এর বদলে। মনে রাখবা, যদি শুধু এই যে রুল নাম্বার 3 টাইপের যদি বাক্য হয়, মানে একক টাইপের বাক্য, তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাজ এস ইউজ করব। কিন্তু বাক্যের শুরুতে যদি নো আদার অথবা ভেরি ফিউ থাকে তাহলে আমরা সো অ্যাজ ইউজ করব। কারণ নো আদার বা ভেরি ফিউ কিন্তু নেগেটিভ কোনোটেশন দেয়, আর নেগেটিভ কোনোটেশন টাইপের বাক্যে কিন্তু সো অ্যাজ বসে, ঠিক আছে, যে কারণে আমরা আগের বাক্যগুলোতে সো অ্যাজ দিয়ে করেছি। কিন্তু যদি নো আদার বা ভেরি ফিউ না থাকে তাহলে বাক্যটার মধ্যে কিন্তু অবশ্যই অ্যাজ এস থাকতে হবে। ক্লিয়ার বিষয়টা? লিখন দে, আশা করি উত্তর পেয়েছো। এবার আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে কি দেখলাম এতক্ষণ পর্যন্ত? আমরা ফার্স্টে দেখছি যে তোমার সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে নিতে হয় সেটা আমরা দেখেছিলাম, তাই না? সুপারলেটিভ ডিগ্রির দুটো ফর্ম ছিল, একটা হচ্ছে সরাসরি সুপারলেটিভ, আর একটা হচ্ছে ওয়ান অফ দা দ্বারা সুপারলেটিভ, তাই না? এরপর আমরা কি দেখেছি বলতো? এরপর আমরা দেখছি যে যদি তোমার পজিটিভ ডিগ্রিতে থাকে তাহলে কিভাবে কম্পারেটিভে নিব। পজিটিভের আমরা তিনটা ফর্ম দেখছি, একটা হচ্ছে ভেরি ফিউ দ্বারা, একটা নো আদার দ্বারা, আর একটা সরাসরি অ্যাজেস। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পজিটিভ থাকলে আমরা কিভাবে সুপারলেটিভে যাব। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ পজিটিভ থেকে সরাসরি সুপারলেটিভ। আমরা কিন্তু এতক্ষণ করছি পজিটিভ থেকে কম্পারেটিভ কিংবা কম্পারেটিভ থেকে পজিটিভ, কিন্তু এখন আমরা দেখবো পজিটিভ থেকে সুপারলেটিভ। এই দেখো, পজিটিভ থেকে সুপারলেটিভ, এটার চেহারাও দেখো, এটার চেহারা হচ্ছে এখানে আমরা দুইটা চেহারা দেখতে পাচ্ছি, যার মধ্যে একটা চেহারা হচ্ছে তোমার নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে তোমার ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি। খেয়াল করছো? ভেরি ফিউ যুক্ত। আচ্ছা, আর রুল নাম্বার 3 টাইপের যেগুলা, এগুলো তো সরাসরি তোমার হচ্ছে দি প্লাস সুপারলেটিভ করা যায়। অর্থাৎ দেখো এখানের মধ্যে লেখা আছে কি, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ সুমি। বুঝতে পারতেছো? এটা পজিটিভ ডিগ্রিতে আছে, তাই না? তো এই টাইপের পজিটিভ ডিগ্রিকে যদি আমি সুপারলেটিভ করতে চাই তাহলে সরাসরি সুমিকে সামনে নিয়ে আসো, আর তারপর হচ্ছে সুমির পরে কি ইজ, এই যে সুমি ইজ, এরপরে টলেস্ট সুপারলেটিভ ফর্ম দি টলেস্ট, দেন বাক্যের বাকি যে ফ্রেজটা আছে, এই যে এই অংশটা, দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, সুমি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এটা সবচেয়ে সহজ,
এটা সবচাইতে সহজ। যেমন দেখো, নো আদার সিটি ইন আওয়ার কান্ট্রি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। আমি সরাসরি ভাবে সুপারলেটিভ করব যে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন আওয়ার কান্ট্রি, এক কথায় শেষ। আচ্ছা, এরপর দেখো রুল নাম্বার 2 তে এখানে লেখা আছে ভেরি ফিউ। যদি ভেরি ফিউ থাকে, এই যে ভেরি ফিউ, সরি, যদি ভেরি ফিউ থাকে তাহলে আমরা এই যে ওয়ান অফ দা দ্বারা করব, ঠিক আছে, ওয়ান অফ দা। যেমন ধরো এখানে কি লেখা আছে যে তোমার ভেরি ফিউ বয়েজ ইন দা লোকালিটি আর এস ওয়াইজেস হাবিব। তো যদি ভেরি ফিউ থাকে তাহলে এদেরকে যদি আমি সুপারলেটিভ করি তাহলে ওয়ান অফ দা দ্বারা সুপারলেটিভ করব, অর্থাৎ এভাবে করতে হবে। দেখো এখানে তাকে দেখো, হাবিব ইজ ওয়ান অফ দা ওয়াইজেস্ট বয়েজ ইন আওয়ার লোকালিটি, শেষ। Very few subjects are as easy as this. This is one of the easiest subjects. This is one of the easiest subjects. হয়ে গেল কেমন? তো এই ছিল মোটামুটি ভাবে আমরা ডিগ্রিকে কিভাবে আমরা ট্রান্সফর্ম করব, ট্রান্সফরমেশন অফ ডিগ্রিজ, অর্থাৎ পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি টু সুপারলেটিভ ডিগ্রি, তাই না? এই ইন্টারচেঞ্জ গুলো আমরা দেখলাম। মূলত এখানে যে কয়েকটা নিয়ম আমরা আলোচনা করেছি এই কয়েকটা বারবার প্র্যাকটিস করতে থাকো, এনাফ। এবার চলে আসো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আচ্ছা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য এখানের মধ্যে তোমার আমি কিছু রুল সাজেস্ট করেছি। এটা আসলে তোমার অর্থ না জানলে তুমি এদেরকে ট্রান্সফর্ম করতে পারবে না। আমি এখানে সম্ভাব্য কিছু রুল দিয়েছি, কিন্তু অর্থ জানতে হবে। যেমন এখন দেখো এখানে লেখা আছে যে প্রিপজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল অফ টাইম বুঝালে, যেমন ধরো কম্পাউন্ড বাক্যকে আমরা যোগ করব এন্ড দ্বারা, আর কমপ্লেক্স বাক্যকে আমরা যোগ করব হোয়েন কিংবা হোয়াইল দ্বারা, ঠিক আছে? আচ্ছা, এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ, তো এটা দেখেন অ্যাসার্টিভ ইন্টারোগেটিভটা এটা না, এটা না, এটা না, এটা না। শেষে তো খালি এখানে কতগুলো প্রশ্ন আছে ট্রান্সফরমেশন থেকে, প্রচুর প্রশ্ন আছে, প্রিভিয়াস এর অনেক প্রশ্ন আছে ট্রান্সফরমেশনের, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে, আচ্ছা এটা তোমরা নিজেরা স্টাডি করে নিও। এখানের মধ্যে আমি একটা দেখাই দিচ্ছি, কিন্তু আমি এখন একটা ম্যাটেরিয়াল দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু স্ক্রিনশট নিতে হবে। এই ম্যাটেরিয়ালের একটা স্ক্রিনশট নিবা, ঠিক আছে? আমি বের করতেছি, ওয়েট। এই যে এটা, আচ্ছা আচ্ছা, এই পেজের একটা স্ক্রিনশট নাও দেখি সবাই। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে বলবা যে ভাইয়া হয়ে গেছে। যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজের একটা স্ক্রিনশট নাও। এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট পদ্ধতি, বুঝছো? সবচাইতে শর্টকাট পদ্ধতি। তোমরা তো জানো যে গঠনের উপর ভিত্তি করে বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। গঠনের উপর ভিত্তি করে বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, তাই না? একটা বাক্য সিম্পল বাক্যে যদি থাকে তাহলে তাদের চেহারা 10 রকম হতে পারে। কয় রকম? 10 রকম। দেখো এই 10টা প্যাটার্নে সিম্পল বাক্যগুলো থাকে। তাহলে একইভাবে 10 রকম প্যাটার্নে কমপ্লেক্স বাক্য থাকবে, 10 রকম প্যাটার্নে কম্পাউন্ড বাক্যও থাকবে। কোন একটা বাক্য সিম্পল বাক্যে থাকে, আমার ধরো ভার্ব প্লাস আইএনজি আছে, একটা মাত্র ফাইনিট ভার্ব কিন্তু বাক্যের মধ্যে ভার্ব প্লাস আইএনজি আছে। তোমরা তো জানো যে কোন একটা বাক্যে যদি একটা মাত্র ফাইনিট ভার্ব থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স, আর একের অধিক ফাইনিট ভার্ব থাকলে সেটাকে আমরা কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড বলি, তাই না? সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনিট ভার্ব, কিন্তু ধরো বাক্যের মধ্যে ভার্ব প্লাস আইএনজি আছে, মানে ফ্রেজ হিসেবে বাক্যের শুরুতে ভার্ব প্লাস আইএনজি আছে। যেমন ধরো গোয়িং হোম, আই টুক মাই মিল, তাই না? তারপর ফিনিশিং দ্য জব, ঠিক আছে, আই ভিজিটেড কানাডা।
তার মানে বাক্যের মধ্যে যদি তোমার আইএনজি থাকে তাহলে ধরে দিবা যে সেটা সিম্পল সেন্টেন্স। আর এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স গুলাকে তুমি যদি কমপ্লেক্সে নিতে চাও তাহলে সেখানে অবশ্যই কানেক্টর হিসেবে এই তিনটার যে কোনো একটা নিয়ে আসতে হবে, এই তিনটার যে কোনো একটা। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আর কম্পাউন্ডের মধ্যে আমাদেরকে এই যে এটাকে নিয়ে আসতে হবে, এটা, ঠিক আছে? অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা কমপ্লেক্সে নিয়ে আসবো হচ্ছে সিন্স, অ্যাস এবং হোয়েন, আর কম্পাউন্ডে নিয়ে আসবো হচ্ছে এন্ড। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, সিরাজুল ইসলাম, মানে তোমার ব্যাপারে তো আমার সন্দেহটা আসলে আগে থেকেও সন্দেহ ছিল, সন্দেহটা তুমি তো এখন একদম পুরো 16 কণা পূর্ণ করলা, ঠিক আছে? তোমাকে সুযোগ দেওয়াটাই আসলে ভুল ছিল, কিন্তু কি আর করার। তুমি যে রেফারেন্সটা এখানে দিয়েছো, ঠিক আছে, সে সম্পূর্ণভাবে হচ্ছে লেকচার ম্যাটেরিয়ালসটাকে হুবহু কপি পেস্ট করে দিয়েছে, আর কোনো কাজ করে নাই, হুবহু কপি পেস্ট করছে। আচ্ছা, এমন মানুষের রেফারেন্স দাও যে মানুষ হচ্ছে, আচ্ছা যাই হোক, এটা নিয়ে পরে কথা হবে। আচ্ছা, এখানে দেখো একটা বিষয় হচ্ছে, এখানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে সিম্পল সেন্টেন্স গুলো আছে এদেরকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে অবশ্যই সিন্স, অ্যাস এবং হোয়েন। আর যদি কম্পাউন্ড করতে চাই তাহলে এই যে এন্ড দ্বারা হচ্ছে আমাদেরকে কম্পাউন্ড করতে হবে, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে দেখো যে এই যে সিম্পল, সিম্পল একটু খেয়াল করে দেখো, এই যে স্ট্যান্ডিং, ওকে? তো যেহেতু আমি এখানের মধ্যে স্ট্যান্ডিং পেয়েছি, এই যে স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো, মৌ লুকড আউট, আমি দেখতেই পাচ্ছি এখানের মধ্যে ভার্ব প্লাস আইএনজি আছে। খেয়াল করছো? ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা সিম্পল সেন্টেন্স। এখন এটাকে যদি আমি কমপ্লেক্স করতে চাই তাহলে ওই যে সিন্স, অ্যাস অথবা হোয়েন, তিনটার যে কোনো একটা নিয়ে আসবো। যেমন এখানে হোয়েন নিয়ে আসা হয়েছে, যে হোয়েন মৌ স্টুড বাই দ্য উইন্ডো, এখানে একটা কমা হবে, কমা শি লুকড আউট। আর যদি আমি এটাকে কম্পাউন্ড করি, যেহেতু আইএনজি আছে, তাহলে এটাকে কম্পাউন্ড করতে গেলে এন্ড দ্বারা করতে হবে। আমি বলবো যে মৌ স্টুড বাই দ্য উইন্ডো এন্ড লুকড আউট। বোঝা গেছে বিষয়টা? তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত দেখো, এই যে 1 নাম্বার যেটা দেখতে পাচ্ছ, ভার্ব প্লাস আইএনজি, এটা সিন্স এস দিয়ে কিভাবে করবো? একই তো কথাই, আরে বাবা, হোয়েনের জায়গায় সিন্স বসাই দিবা, সিন্স এস দিয়ে কিভাবে করবে? কি আবার অল্টারনেটিভ? মানে হোয়েনের জায়গায় সিন্স, হোয়েনের জায়গায় এস, তিনটার মিনিং সেম, লিখন দে, বুঝতে পারছো? অর্থাৎ আমি যদি এখানের মধ্যে বলি যে সিন্স মৌ স্টুড বাই দ্য উইন্ডো, একই কথায়। আবার এস মৌ স্টুড বাই দ্য উইন্ডো, একই কথায়। হোয়েন মৌ স্টুড বাই দ্য উইন্ডো, একই কথায়। মানে কতটা সহজ ভাবে জিনিসটাকে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, বোঝা গেছে বিষয়টা? তাহলে এখানে যে 10টা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই 10টা স্ট্রাকচারের 10টা এক্সাম্পল। যেমন 1 নম্বরের এই তিনটার উপর তিনটা সেন্টেন্স এই যে নিচে দেওয়া আছে, খেয়াল করছো? আবার 2 নম্বরের এই তিনটার উপর তিনটা সেন্টেন্স নিচে দেওয়া আছে। যেমন ধরো ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করলে এই যে দো অল দো দ্বারা করতে হবে, কম্পাউন্ড করলে বার দ্বারা করতে হবে, ঠিক আছে? যেমন এই যে এখানের মধ্যে দেখো, ইনস্পাইট অফ হিজ ব্রিলিয়ান্স হি ডিড নট গেট দ্য জব। তো ইনস্পাইট অফ থাকার কারণে এটাকে দো দ্বারা করা হয়েছে, যে দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট হি ডিড নট গেট দ্য জব। তারপর আমি যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে বার দ্বারা করতে হবে, যে হি ওয়াজ ব্রিলিয়ান্ট বাট ডিড নট গেট দ্য জব। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে, যেহেতু এটা খুবই ইফেক্টিভ, 1 থেকে 10 পর্যন্ত স্ক্রিনশট তো নিয়েছো, এখন 1 থেকে 10 পর্যন্ত এক্সাম্পলের স্ক্রিনশটটা একটু নিয়ে নাও, এই স্ক্রিনশটটা নিয়ে নাও। ভাই এটাও আমার লেকচার শিটই, কিন্তু এটা বিসিএস এর লেকচার শিট, ঠিক আছে? সো তোমরা একটা কাজ করো, যে এটাও কিন্তু আমার লেকচার শিট, প্রবলেম হচ্ছে তোমার এই অংশটা তোমাদের শীটের মধ্যে মেবি নাই, ঠিক আছে? অতএব তোমরা এই অংশের একটা স্ক্রিনশট নিয়ে নাও। 1 থেকে 6 পর্যন্ত স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট নাও। নেওয়া হয়েছে কি? এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নাও। করেছো? ওকে। আচ্ছা, এবার 7 থেকে 10 পর্যন্ত নাও। এই যে 7 থেকে 10, 7, 8, 9, 10, 7, 8, 9, 10 নিয়ে নাও। 7, 8, 9, 10 নিয়েছো? 7, 8, 9, 10। ওকে, ফাইন। 7 থেকে 10 পর্যন্ত হয়েছে? ডান। ওকে, ডান।
তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য জাস্ট এই ফর্মুলাটা ফলো করব, জাস্ট এই ফর্মুলা। বুঝে গেছে বিষয়টা? এই ফর্মুলাটা আমরা ফলো করব। আচ্ছা, এবার আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে লেকচার শিট, আমাদের লেকচার শিটের মধ্যে দেখো আমি ওই বিষয়গুলোকে আবার ধরো এখানের মধ্যে তোমার একটু ডিটেলস এখানে বলা হয়েছে, কিন্তু হয়তো এটা অনেকের বুঝতে একটু সমস্যা হতে পারে, তো যে কারণে আমি তোমাকে এক্সট্রা ওই জিনিসটাও দিয়ে দিলাম। ঠিক আছে, সো এই দুটা মিলিয়ে তুমি দেখতে পারো, সমস্যা নেই। অ্যাফার্মেটিভ নেগেটিভ সবচেয়ে সহজ, এখান থেকে প্রশ্ন হবে না ধরে নিবা, বাট তারপরে যদি মন চায় এই অংশটা একবার রিডিং করবা। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সাধারণত আসে না, কিন্তু ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ এগুলো আসতে পারে। তো যে কারণে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভটা দেখে নিই, তাহলে আমাদের চলবে। যদি আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে যাই, ধরো অ্যাসার্টিভ মানে হচ্ছে এই যে এই সেন্টেন্সটা, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যের শেষে তো ফুল স্টপ থাকে, যেমন এখানে ফুল স্টপ দেখা যাচ্ছে। তো আমরা অ্যাসার্টিভ বাক্যকে যদি ইন্টারোগেটিভ করতে চাই, এখানে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, অর্থ পরিবর্তন করে আমি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব। স্টেপ নাম্বার 1, অর্থ পরিবর্তন করে নেগেটিভ করো। যেমন স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, অর্থ পরিবর্তন করে যদি আমি এটাকে নেগেটিভ করি, তাহলে আমি এটা কিভাবে লিখবো? আমি এটা লিখবো এভাবে যে এক মিনিট, আমি এটা লিখবো হচ্ছে এভাবে যে স্মোকিং ইজ নট আ ব্যাড হ্যাবিট। অর্থ পরিবর্তন করে করেছি কিন্তু। আচ্ছা, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 তে আমাকে যে কাজটা করতে হবে, অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবা। ঠিক আছে, যে অক্সিলারি ভার্ব যেটা দেখতে পাচ্ছ, ওটাকে আমরা একটু আগে নিয়ে আসবো। ওটাকে যদি আমরা আগে নিয়ে আসি, তাহলে আমরা এইভাবে করতে পারি যে ইজ নট, ইজ নট কে একসাথে বলে কি হবে? ইজন্ট স্মোকিং আ ব্যাড হ্যাবিট। আচ্ছা, আর স্টেপ নাম্বার 3 শেষে হচ্ছে আমরা এই যে একটা কোয়েশ্চেন মার্ক আমরা এখানে দিয়ে দিব, দ্যাটস ইট। তাহলে দেখো এখানে জাস্ট সিম্পল আমাদেরকে দুটো স্টেপ আমাদেরকে একটু ফলো করতে হবে। প্রথম স্টেপে হচ্ছে অর্থ পরিবর্তন করে আমরা অ্যাসার্টিভ বাক্যটাকে নেগেটিভ করব। যেমন স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, এটাকে সরাসরি নেগেটিভ করলে হয় স্মোকিং ইজ নট এ ব্যাড হ্যাবিট। আচ্ছা, আর এখন যদি আমি এটাকে ইন্টারোগেটিভ করি, তাহলে এই যে নেগেটিভ যে টার্মটা আছে ইজ নট, এটাকে শুরুতে নিয়ে আসতে হবে, তারপর বলতে হবে যে ইজ নট স্মোকিং এ ব্যাড হ্যাবিট। ক্লিয়ার বিষয়টা? এই হচ্ছে মোটামুটি ভাবে বিষয়। তাহলে আশা করা যায় যে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কনসেপ্টটা বুঝতে পেরেছি। এটা খুব সহজ, খুবই সহজ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এখানে আরো কিছু রুল টুল দেয়া আছে, যেমন ধরো হু দ্বারা যদি থাকে, যেমন ধরো এভাবে যদি থাকে যে এভরিবডি লাভস হার চাইল্ড, এই যে এভরিবডি লাভস হার চাইল্ড, এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, অল হেটস এ লায়ন, এভরি এ অল, এরা যদি বাক্যে থাকে, তাহলে এদের পরিবর্তে সরাসরি হু দ্বারা নেগেটিভ করা যায়। বুঝা গেছে? যেমন ধরো এই যে এভরি এ অল, এদেরকে সরাসরি কেটে এখানে হু লাগাই দাও, এই যে হু লাগাই দাও যে হু ডাজ নট লাভ হার চাইল্ড। বুঝা গেছে? তারপর বলতে হবে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, হু ডাজ নট উইশেস টু বি হ্যাপি। তারপর অল হেট এ লায়ন, হু ডাজ নট হেট এ লায়ন। বুঝা গেছে? এই লিখন কি লিখছো? ইজন্ট স্মোকিং আ ব্যাড হ্যাবিট, হ্যাঁ তাই তো, এ দিয়েছি তো। ও আচ্ছা আচ্ছা, ওখানে এটা আসে নাই আর কি, ঠিক আছে, ওটা টাইপিং মিস্টেক, টাইপিং মিস্টেক, ঠিক আছে। এ তো অবশ্যই লাগবে, ইজন্ট স্মোকিং আ ব্যাড হ্যাবিট, এ অবশ্যই লাগবে। আচ্ছা, এই মোটামুটি এখানে এরকম কিছু রেগুলার কিছু বিষয় আছে, যেমন ধরো নেগেটিভে থাকলে ট্রান্সফর্ম করার পরে সেটার অ্যাফার্মেটিভ রূপটা কি হয় একটু মুখস্থ করে নিও। যেমন নেগেটিভ বাক্যে যদি নো বডি থাকে, ট্রান্সফরমেশনের পরে অ্যাফার্মেটিভে সেটা এনিবডি হয়ে যায়, নান থাকলে এনিওয়ান হয়ে যায়, নো থাকলে এনি হয়ে যায়, নেভার থাকলে এভার হয়ে যায়, নো হায়ার থাকলে এনি হায়ার, নাথিং থাকলে এনিথিং। ক্লিয়ার? তো আমরা এগুলো একটু দেখবো আর কি বিষয়গুলা। আহ আচ্ছা, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ এর কনভার্সনটা না দেখলেও চলবে। এক্সক্লেমেটরি থেকে মানে অ্যাসার্টিভ এটা কনভার্সন না দেখলেও চলবে। যেমন এখানে কি লেখা আছে, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে যদি আমি অ্যাসার্টিভে নেই, তাহলে সরাসরি ভাবে আমরা বলবো দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। হোয়াট এ ফুল হি ইজ আ গ্রেট ফুল। এই যে এখানে আমাদের স্ট্রাকচার দেওয়া আছে, এটা খুবই সহজ, তো অতিরিক্ত সহজ। মানে এগুলো সাধারণত ফ্ল্যাট টাইপের হয়, এই ফ্ল্যাট টাইপের থেকে তুমি প্রশ্ন পাবা না। এগুলো ক্লাস ওই যে 8 9 10 লেভেলের কোশ্চেন, ক্লাস 8 9 10, এগুলো তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন লেভেলে আশা করতে পারো না। ইউনিভার্সিটি অ্যাডমিশন লেভেলে তুমি প্রশ্ন পাবা হচ্ছে মূলত, আমি বলে দিচ্ছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে পেতে পারো, অথবা ওই যে ডিগ্রির পরিবর্তন, ডিগ্রি মানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, হয় আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ থেকে পাবো, অথবা হচ্ছে আমরা ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে পাবো। এই দুটার যে কোনো একটা থেকে পাবা। বাকি যেগুলো আছে এগুলো জাস্ট আমি দেওয়ার জন্য দিয়েছি, কেমন? এগুলো জাস্ট একবার আমরা রিডিং করলেই আশা করি আমরা বুঝতে পারবো।
আচ্ছা, এরপরে দেখো এখান থেকে বিগত বছরের প্রশ্নের আমি তালিকা উঠাই দিছি। এই যে বিগত বছরের প্রশ্নের একটা তালিকা তুমি দেখতে পাচ্ছ। বিভিন্ন ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছিল ট্রান্সফরমেশন থেকে দেয়া আছে এখানের মধ্যে। তোমরা চাইলে প্রশ্নগুলো দেখতে পারো, কারেক্ট অ্যান্সারটা জাস্টিফাই করতে পারো। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেকচার কন্টেন্ট। তো আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্তই রাখবো, ঠিক আছে? এবং আমি আবারও তোমাদেরকে একটু বলে রাখি যে আমাদের ইনশাআল্লাহ খুব বেশি দিন আর বাকি নাই। আজকে হচ্ছে 25 তারিখ, আজকে আমরা বৃহস্পতিবারে পড়ে গেছি। যদি আজকে মঙ্গলবার হইতো তাহলে আবার খুব ভালো হইতো। যাক, 26, 27, 27, 28, 28 তারিখে হচ্ছে তোমার এমসিকিউ পার্টটা শেষ হচ্ছে। 28শে ফেব্রুয়ারি, ঠিক আছে? 28শে ফেব্রুয়ারি তোমাদের এমসিকিউ পার্টটা শেষ হচ্ছে, অর্থাৎ ইনশাআল্লাহ আর কি ফেব্রুয়ারি মাস তো 28 তারিখেই হয়। তো 10 নম্বর লেকচারের মাধ্যমে আমরা আমাদের এমসিকিউ পার্টটা শেষ করব। আর তারপরেই হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে এই যে রিটেন ক্লাসের হচ্ছে আমি তোমাদেরকে ডেট দিয়ে দিব যে কোন দিন কোন টপিকের উপর ক্লাসটা হবে। আর রিটেন ক্লাসের জন্য অবশ্যই তোমরা ইউসিসি সাপ্লিমেন্ট বা রিটেন সাপ্লিমেন্ট বইগুলো একটু সংগ্রহে রাখবা। যে কোনো একটা বই সংগ্রহে রাখবা যে যে ইউনিটের আছো, ঠিক আছে? তুমি যদি সায়েন্সের হও সায়েন্সের হয়ে তুমি যদি ডিতে পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই তুমি বি ইউনিটের ডি ইউনিটের রিটেন সাপ্লিমেন্ট বইটা সংগ্রহে রাখবা, ঠিক আছে? যদি সায়েন্সের হয়ে তুমি ডিতে পরীক্ষা দিতে চাও, তুমি সায়েন্সের স্টুডেন্ট বাট তুমি ডিতে পরীক্ষা দিবা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডি ইউনিটের সাপ্লিমেন্টটা লাগবে। আর তোমরা যারা পিউরলি ডি ইউনিটে পরীক্ষা দিবা তাদের তো ডি ইউনিট লাগবেই। সি তে বা বি তে যারা পরীক্ষা দিবা তাদের সি ইউনিট এবং বি ইউনিটের আলাদা সাপ্লিমেন্ট আছে, সেগুলো কালেকশনে রাখবে, ঠিক আছে? দ্যাটস ইট। একজন লিখছো যে কিভাবে কিনবো এখন, এটা বাজারে অ্যাভেলেবেল, ঠিক আছে? সাপ্লিমেন্ট বইয়ের কথা আমি বহুত আগে থেকে বলে আসতেছি, অনেক আগে। বিষয়টা তো এমন না যে আমি হঠাৎ করে তোমাদেরকে বললাম, এটা অনেক আগে থেকে তোমাদেরকে বলে আসছি। একটু সংগ্রহে রাখলে এটা ভালো আর কি। বোঝা গেছে বিষয়টা? সো এই ছিল মোটামুটি ভাবে আমাদের ইয়াহিয়া ভাই ফোন দিয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমরা তাহলে এতটুকু পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ। রেকর্ড কপি পেয়ে যাবো।